হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন লাভ। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় সংবিধানের আর্টিকেল 368-এর আন্ডারে অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। এবার আমরা একটু দেখব যে কী কী টপিক আমরা এই ভিডিওতে আলোচনা করব। ক্যান মোদি গভর্নমেন্ট চেঞ্জ দ্য কনস্টিটিউশন? ভারতের মোদি সরকারকে ভারতের সংবিধানকে পরিবর্তন করে দিতে পারে? হাউ ফার দ্য গভর্নমেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? অর্থাৎ সংবিধানের কোন কোন প্রভিশনসগুলো সরকার চেঞ্জ করতে পারে। প্রভিশনস ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানে সংবিধান পরিবর্তন করার কী প্রভিশনস দেওয়া রয়েছে। প্রসেস অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানকে পরিবর্তন করার জন্য কী প্রক্রিয়াকে সরকার গ্রহণ করবে সেটিই দেখব। রোল অফ জুডিশিয়ারি ইন পোস্ট অ্যামেন্ডেড সিচুয়েশন, ধরো সংবিধানের কোনো একটি প্রভিশনস বা আর্টিকেলকে ভারতীয় সরকার চেঞ্জ করে দিল, এই অবস্থায় ভারতের বিচার ব্যবস্থা কী ভূমিকা পালন করবে সেটিও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, হোয়াট ইজ অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের বা সংবিধানের সংশোধন বলতে কি বোঝায় সেটা নিয়ে আগে আমাদের একটু আলোচনা করতে হবে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ আ প্রসেস বাই হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন মে বি আল্টার্ড, রিপিলড অর মডিফাইড ফর দ্য ইন্টারেস্ট অফ প্রেজেন্ট টাইম। অর্থাৎ কনস্টিটিউশনের সংশোধন হচ্ছে এমন একটি প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে সংবিধানের ধারা এবং আর্টিকেলকে পরিবর্তন, মডিফাইড, চেঞ্জ এবং রিপিল্ড বা ডিলিটও করা যেতে পারে। কেন ডিলিট করা যেতে পারে, কেন পরিবর্তন করা যেতে পারে? প্রেজেন্ট টাইমের ইন্টারেস্টের, অর্থাৎ বর্তমান সময়ের সাপেক্ষে যাতে সংবিধানের প্রভিশনসকে চেঞ্জ করা যেতে পারে, সেই জন্য কিন্তু এই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। নিউ আর্টিকেল অ্যান্ড নিউ প্রভিশনস মে অলসো ইনসার্টেড ইন দ্য কনস্টিটিউশন বাই দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অর্থাৎ সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র সংবিধানকে পরিবর্তনই করা যেতে পারে না, প্রয়োজন অনুযায়ী নতুন কোনো আর্টিকেল, ধারা বা কোনো প্রভিশনসকে কিন্তু অ্যাডও করা যেতে পারে। অ্যাজ 2021 105 টাইমস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যামেন্ডেড, অর্থাৎ 2021 সাল পর্যন্ত ভারতের সংবিধানকে মোট 105 বার কিন্তু কী করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এবং প্রতিটি সংশোধনী আইন নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনায় চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এবার আমরা ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্টের প্রভিশনস নিয়ে আলোচনা করব। আর্টিকেল 368 says that anything of this constitution may be amended by way of addition, variation or repeal any provisions by the parliament। অর্থাৎ আর্টিকেল 368-এ পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে কনস্টিটিউশনের যে কোনো প্রভিশনসকে রিপিল করার, ডিলিট করার, ভ্যারিয়েশন অর্থাৎ পরিবর্তন করার, অ্যাডিশন অর্থাৎ কোনো আর্টিকেলে কোনো শব্দ বা কোনো আর্টিকেল যেন অ্যাডিশন করতে পারে। দ্য অ্যামেন্ডমেন্ট মাস্ট ক্যারিড আউট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রসিডিওর হুইচ মেনশনড ইন দ্য আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ পার্লামেন্ট এই যে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করবে বা সংশোধন করবে, তার জন্য আর্টিকেল 368-এ একটি প্রসেস বলা হয়েছে এবং পার্লামেন্ট শুধুমাত্র সেই প্রসেস অবলম্বন করে কিন্তু কনস্টিটিউশনকে সংশোধন করতে পারে। ইন দিস সেন্স, ইফ মোদি গভর্নমেন্ট want to amend the constitution, they can amend any provisions of this constitution by virtue of this article। অর্থাৎ মোদির সরকার যদি চায় কনস্টিটিউশনকে পরিবর্তন করতে, তাহলে সংবিধানের 368-এর অনুযায়ী কিন্তু পরিবর্তন করতে পারে। এবার আমরা ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর নিয়ে আলোচনা করব। অ্যামেন্ডমেন্ট বিল মে বি ইন্ট্রোডিউস ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ এই যে অ্যামেন্ডমেন্ট যে সরকার করতে চায়, সেই মর্মে একটি বিল ইন আইদার হাউস, হয়তো রাজ্যসভা না হলে লোকসভা, যে কোনো একটি সভাতে কিন্তু ইন্ট্রোডিউস বা উত্থাপন করতে পারে। অ্যান্ড দ্য বিল মাস্ট বি পাসড বাই ইচ হাউস উইথ দ্য মেজরিটি অফ টোটাল মেম্বার্স অফ দ্যাট হাউস। অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে বিল ইন্ট্রোডিউস করা হলো, সেই বিল যেন প্রতিটি হাউস বা প্রতিটি কক্ষতেই মেজরিটিতে পাশ করে। অর্থাৎ এখানে বলা হয়েছে এই অ্যামেন্ডমেন্টের বিল যেন পার্লামেন্টের দুটি কক্ষেই 2/3 সদস্যের ভোটিং এবং প্রেজেন্টের মাধ্যমে যেন পাশ হয়, তাহলেই কিন্তু সেই সংশোধনটি কার্যকরী হবে। আমরা কিন্তু জানি যে ভারতীয় সংবিধানের বেশিরভাগ প্রভিশনসই কিন্তু লিখিত, এবং লিখিত সংবিধান মূলত হয় কঠিন প্রকৃতির, যা সহজে কিন্তু পরিবর্তন করা যায় না। ভারতীয় সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেগুলোকে কিন্তু সিম্পল মেজরিটি
অর্থাৎ অর্ডিনারি ল মেকিং প্রসেসের মাধ্যমে কিন্তু সংশোধন করা যেতে পারে। আর কিছু কিছু প্রভিশনস রয়েছে যেগুলোকে চেঞ্জ করার জন্য স্পেশাল মেজরিটির প্রয়োজন হয়, এবং এই স্পেশাল মেজরিটি কি 2/3 মেজরিটি অব দ্য হাউস, অর্থাৎ প্রতিটি কক্ষের 2/3 সদস্যের অনুমতিতেই কিন্তু সেই প্রভিশনসগুলিকে চেঞ্জ করা যেতে পারে। আর কিছু কিছু প্রভিশনস রয়েছে যেগুলো হচ্ছে স্পেশাল মেজরিটির সঙ্গে কিন্তু র্যাটিফিকেশন অফ দ্য স্টেটেরও প্রয়োজন হয়, অর্থাৎ এই স্পেশাল মেজরিটির পাশাপাশি স্টেটের কিন্তু সম্মতির প্রয়োজন হয়। কোন স্টেট? অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়োজন হয়। The federal principles may only amend with special majority and 1/2 ratification of state, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সমস্ত ফেডারেল প্রিন্সিপালসগুলো রয়েছে সেগুলোকে যদি কেন্দ্রীয় সরকার অ্যামেন্ড বা পরিবর্তন করতে চায়, এই স্পেশাল মেজরিটি এবং র্যাটিফিকেশন অফ দ্য স্টেট, অর্থাৎ অর্ধেক অঙ্গরাজ্যের আইনসভার সম্মতির কিন্তু প্রয়োজন হয় এই ফেডারেল প্রিন্সিপালগুলোকে পরিবর্তন বা সংশোধন করতে গেলে। এবার আমরা দেখব রোল অফ জুডিশিয়ারি, অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে তার রক্ষাকর্তা বা অভিভাবক কিন্তু কনস্টিটিউশনাল কোর্ট, অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তো এই যে সংবিধান সংশোধন করবে সরকার, এক্ষেত্রে তো অবশ্যই জুডিশিয়ারির একটা রোল থাকা দরকার, তাই তো? যদি এইখানে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা নিউট্রাল থাকে, তাহলে কিন্তু সরকার সংবিধানের যে কোনো প্রভিশনসকেই কিন্তু পাল্টে ফেলতে পারে বা সংশোধন করে ফেলতে পারে। তাই কিন্তু এখানে জুডিশিয়ারির একটা রোল আছে। In Sankari Prasad versus Union of India case, the Supreme Court held that first Constitutional Amendment Act was valid and it is not subject to judicial review. অর্থাৎ এই সাংকারি প্রসাদ কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের সংবিধানে যে প্রথম সংশোধনী আইন রয়েছে সেটি হচ্ছে ভ্যালিড, এবং এই সংশোধনী আইনটি সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউর আওতায় কিন্তু পড়বে না। অর্থাৎ এখানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট এই সংশোধনী আইনের সাংবিধানিকতা বা ভ্যালিডিটি কিন্তু জুডিশিয়াল রিভিউর মাধ্যমে বিচার করতে পারবে না। বাট ইন গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব দ্য সুপ্রিম কোর্ট ওভাররুলড ইজ আর্লিয়ার ডিসিশন, এবং গোলকনাথ কেসে কিন্তু সুপ্রিম কোর্ট তার এই সাংকারি প্রসাদ কেসের যে রুল দিয়েছিল বা জাজমেন্ট দিয়েছিল সেটাকে কিন্তু ওভাররুল করেছিল, অর্থাৎ বাতিল করেছিল। অ্যান্ড হেল্ড দ্যাট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, এবং বলেছিল যে ভারতের সংবিধানের সংশোধনী আইন সেটি কিন্তু জুডিশিয়াল রিভিউর আওতায় পড়বে, এবং সুপ্রিম কোর্ট এই সাংবিধানিক সংশোধনী আইনের কিন্তু সাংবিধানিকতা এবং ভ্যালিডিটি কিন্তু বিচার বিবেচনা করতে পারবে। ইন কেশবানন্দ ভারতী কেস দ্য বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন ইভলভ বাই দ্য সুপ্রিম কোর্ট। এই যে কেশবানন্দ ভারতী কেস, এটা কিন্তু কনস্টিটিউশনাল কেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ল্যান্ডমার্ক একটি কেস। এই কেসের মধ্যে সুপ্রিম কোর্ট একটি ধারণা বা ডক্ট্রিনের সূচনা করে, যেটি হচ্ছে বেসিক ফিচার অফ কনস্টিটিউশন নামে পরিচিত। এই কেসের মধ্যে বলা হয়েছিল সরকার সংবিধানের সব প্রভিশনসকে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে পারলেও সংবিধানে কিছু বেসিক ফিচার্স রয়েছে সেগুলোকে কিন্তু সংশোধন করতে পারে না, এবং এই বেসিক ফিচারগুলো কিন্তু একটি দুটো নয়, ফেডারেল প্রিন্সিপাল, সেকুলারিজম, এবং এই বেসিক ফিচারের যে ডক্ট্রিন এটি কিন্তু সুপ্রিম কোর্ট অন্যান্য কেসের মাধ্যমেও ইভলভ করেছিল। ঠিক আছে, এই বেসিক ফিচারের মধ্যে আসে সেকুলারিজম অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রসেস। তো সরকার চাইলে সংবিধানের এই সমস্ত প্রভিশনসগুলোকে কিন্তু পরিবর্তন বা সংশোধন করতে পারে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওতে আমরা আর্টিকেল 368-এর আন্ডারে ভারতীয় সংবিধানের সংশোধনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।